মুখ দিয়ে কথাটা বলতে দেরি তড়িৎ শীতলকে ঘুরিয়ে ঠোঁট আঁকড়ে ধরে কামড় বসাতে দেরি হয় না শুদ্ধের। শক্ত এক কামড় বসিয়ে ছেড়ে দিয়ে বলে, বুঝিনি, কি বললি যেন? ভাই নাই কি যেন একটা? এই, ওয়েট ওয়েট, কে তোর ভাই? শীতল হতভম্ব। ঠোঁটের তীব্র ব্যথা অনুভূত হতেই ঠোঁট চেপে ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রয়। চোখ ছলছল করছে। ঠোঁটটা বুঝি কেটেই ফেলেছে অসভ্য বাজে পুরুষটা। শুধু এবার তাকে আরেকটু কাছে টেনে কোমর জড়িয়ে ধরে কায়দা করে ভ্রুজোড়া নাচিয়ে বলল, মিসেস, এবার বলুন দেখি, আমি আপনার কে? এখনো ভাই হই? সেদিন বললাম না ভাই না ডাকতে? আমাদের সম্পর্কের বদল ঘটেছে। আমার কদিনের অনুপস্থিতিতে ভুলে গিয়েছেন? কাছে আসুন দেখি, আমার মনে করিয়ে দিই। কথাটা বলে তাকে কাছে টেনে বিছানায় ছুঁড়ে ফেলে গলায় মুখ ডুবাতেই শীতল ছটফটিয়ে উঠল। শুধুকে সরানোর বৃথা চেষ্টা করতে করতে সে আমতা আমতা করে বলল, শুধু সেভাবে থেকে তার কাঁধে গলায় ঠোঁটের স্পর্শ দিয়ে জবাব দিল, ইচ্ছে করে বলি না তো, পুরনো অভ্যাস মুখ ফসকে বেরিয়ে যায়। চেলা কাঠের বাড়ি খেলে আর মুখ ফসকাবে না। দেই বাড়ি, দেখি কাজ করে কিনা। শীতল জবাব দিল না, চোখ মুখ খিচে অনড় হয়ে রইল। খুব কাতুকুতু লাগছে তার। তাকে চুপ থাকতে দেখে শুদ্ধ মুখপানে তাকায়। এতক্ষণ কিছু না বুঝলেও এবার খেয়াল করলো শীতলের স্বাস্থ্য বেড়েছে। ফোলা ফোলা গাল দুটো টসটস করছে। অসুস্থতা অনেকটাই শুকিয়েছিল। এখন তো জীবন্ত পুতুলের মতো আদুরে লাগছে। নাকি এতদিন পর দেখছে বিদায় এত কিউট লাগছে। আচ্ছা, ঠোঁটে নেশা মিশিয়েছে নাকি কম্পিত ঠোঁট জোড়া এত টানছে কেন? একটু ছুঁয়ে দেখবে। কিন্তু এই মেয়ের যা হাল, মনে তো হচ্ছে আরেকটু ছুলে লজ্জায় নুয়ে গলে পড়বে। আজ এই প্রথম শুদ্ধকে মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকতে দেখে শীতল হাত দিয়ে তার চোখ দুটো ঢেকে ফেলল। এই দৃষ্টি ঘায়েল করা। শুধু তার হাত সরিয়ে আবারও তাকালো। তখন শীতল মিষ্টি করে আবদার জুড়ে বসল, সারাদিন ঘুরবো, বাইরে খাবো, ব্যস্ততার অজুহাত শুনবো না। আজকের দিনটা আমাকে দিতেই হবে। শীতলের আবদার শুনে শুদ্ধ কেমন করে যেন হাসলো। ভ্রু বাঁকিয়ে বলল, তবে আমার একটা শর্ত আছে। কি? আজকের দিনটা আমি তোর নামে লিখে দিচ্ছি, তুইও আজকের রাতটা আমার নামে লিখে দে। বুঝে শুনে দিস কিন্তু। শুদ্ধের কথার মানে বুঝতে সময় লাগলো না শীতলের। গালে রক্তিম আভা আরো গাঢ় হলো। জোরাজোরি করে কোনো মতে শুদ্ধকে সরিয়ে রুমের বাইরে যেতে যেতে বলল, মোটেও না, নাস্তা করতে আসুন, 8টা বেজে গেছে। কথাটা বলেই শীতল এক প্রকার পালিয়ে বাঁচল। শুদ্ধ তাকে যেতে দিলেও তার দৃষ্টি শীতলের যাওয়ার দিকে নিবদ্ধ। ঠোঁটে মিটি মিটি হাসি। পালিয়ে আর যাবে কোথায়? ঘুরে ফিরে গন্তব্য তো ওই একটাই, সোয়াইপ শুদ্ধ। এদিকে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে 8-এর ঘরে আসলো। একে একে সকলে হাজির হলেও রুবাব ঐশ্বর্য এখনো অনুপস্থিত। শুধু নিচে নেমে চেয়ার টেনে বসলো। রুবাব আর ঐশ্বর্য বাইরে গেছে শুদ্ধই জানালো। তখনই রান্নাঘর থেকে সিদ্ধ ডিমের বল এনে সুধের পাশে বসলো শীতল। সীতারা সবাইকে খাবার বেড়ে দেয়। সীতারা সিমিয়েন রান্নাঘরে পরোটা বেলে ভাজছেন দেখে শুদ্ধ বলল, আম্মু, ছোট আম্মু, এখানে এসো, আমার কিছু বলার আছে। তার কথা শুনে সবাই তাকালো, মনোযোগী হলো কি বলে শুনতে। সীতারা সিমিয়েন চুলা অফ করে এসে দাঁড়ায় শুদ্ধের। তাকালো শখ স্বর্ণ ও শীতলের দিকে। বুঝতে বাকি রইল না ওদের তিন বোনকে কিছু বলবে। তাই ওরা মনোযোগী শ্রোতা হলো। তখনই শুদ্ধ বলল, জীবনে এমন কিছু সময় আসে, পরিস্থিতি বুঝে ভীষণ শখের জিনিসও ত্যাগ করা লাগে। সেই ত্যাগ কখনো হয় নিজের জন্য, কখনো বা পরের জন্য। আমি জানি তোমরা বুঝতে। তবু আমার মনে হলো তোমাদের কিছু কথা বলা উচিত। কদিন পরে বাড়িতে বিয়ের অনুষ্ঠান। আত্মীয়ের আনাগোনা শুরু হবে কাল পরশুতে। তোমরা দুজন বাড়ির মেয়ে থেকে বউ হবে। সম্পর্কের বদল ঘটবে। ধীরে ধীরে দায়িত্ব বাড়বে। আর দায়িত্ব কাঁধে নিতে গেলে আগে সুবিবেচক হওয়া জরুরি। কথাটা শুনে শারাফত চৌধুরী স্নেহের দৃষ্টিতে ছেলের দিকে তাকান। শুদ্ধ এটুকু বলে থামে। তারপর পুনরায় বলে, কিছুদিন আগে ঐশ্বর্যের সঙ্গে কি ঘটেছে কারো অজানা নয়। মেয়েটা যে বেঁচে আছে, এটা আমাদের কাছে বিশাল পাওয়া। তবে ডাক্তারের কথা অনুযায়ী সে কোনোভাবেই আগামী 3 মাস মেকআপ জাতীয় কিছু স্ক্রিনে ব্যবহার করতে পারবে না। এতে স্ক্রিনের নানান জটিলতা বাড়বে, ইনফেকশনও দেখা দিতে পারে। বিয়ে হচ্ছে বলে এর রিস্ক নেওয়া যাবে না, নেওয়ার প্রশ্নই আসে না। কারণ সাজগোছের থেকে একটা জীবনের মূল্য অনেক।
মোদ্দা কথা, বাড়ির 3 ছেলে বিয়ে একসাথে। 2 বউ সাজবে, আরেকজন সাজবে না। অথচ সে পাশাপাশি বসে থাকবে, সব রিচুয়াল একসাথে পালন করবে। তখন তার সাদামাটা লোকের ব্যাপারটা দৃষ্ট করে দেখাবে। রিলেটিভরা প্রশ্ন তুলতে পারে। ঐশ্বর্য যথেষ্ট ম্যাচিওর, তবে তার মানসিক অবস্থা আগের মতো স্টেবল নেই। তো আমি চাই তোমরাও কোনো প্রকার মেকআপ ছাড়া বউ সাজো। মেকআপ ছাড়া কি বউ সাজা যায় না? স্নিগ্ধ কোনো সাজে বিয়ে করা যায় না? বিয়ে তো পবিত্র বন্ধন। মেকআপ আর ভরি ভরি স্বর্ণ দিয়ে সাজলে বিয়ের পূর্ণতা পায় তা না। আজকাল সবাই ট্রেন্ডে গা ভাসায়, আমরা অন্য কিছু করি, অন্য কিছু ভাবি। সবাই যা করবে আমাদেরকে কেন সেটাই করতে হবে? মূলত এসব নানান কথা ভেবেই রুবা বিয়েতে রাজি হচ্ছিল না। আবার বোনদেরও বলতে পারবে না বিশেষ একটা দিনে সাজগোজ না করতে। ঐশ্বর্যও মেয়ে, তারও হয়তো বিশেষ দিন নিয়ে কিছু ইচ্ছে ছিল, কিন্তু শুদ্ধ থেমে যেতেই শতরূপা ঘাড় ঘুরিয়ে তাকায় এর দিকে। চোখের পানিতে শুদ্ধের মুখটা বড্ড ঝাপসা দেখায়। বয়সে বড় না হলে উনি শুদ্ধের পা জড়িয়ে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করতেন। রুবাব যে এই নিয়ে চিন্তিত উনিও জানেন তা। ওনার চোখের পানি খাবারের সাথে মিশে যাচ্ছিল। সেটা দেখে সিমিন ননদের কাঁধে হাত রাখতে শতরূপা দ্রুত নিজেকে সামলে নেন। তখনই স্বর্ণ বলল, আমাদের কোনো সমস্যা নেই ভাইয়া। এমনিতেও আমরা কখনো ভারী মেকআপ করি, ওইসবে তেমন অভ্যস্তও নই। আমাদের শীতল সাজতে পছন্দ করে, তবে সেটাও সাধারণভাবে, লিমিট রেখে। ও তো ছোট মানুষ, পরিস্থিতি অনুযায়ী আশা করি সেও বুঝবে। শীতল সম্মতিসূচক মাথা নাড়ায়, হাসি মুখেই বলে। আমারও কোনো সমস্যা নেই। শুদ্ধ এবার সায়নের দিকে তাকাতেই সায়ন হেসে ফেলে। ধীরে ধীরে পরোটা চিবোতে চিবোতে বলে, রুবাই যে আসলেই গাধা সেটা আমরা সবাই জানি। এই সামান্য একটা ব্যাপারে প্যারা খাওয়ার কিছু দেখছি না। তাছাড়া চৌধুরী বাড়ির মেয়েরা মায়েরা যে যার মতো সুন্দর একটা গর্ব করে বুক ফুলিয়ে বলতে পারে ঐশ্বর্য তার নামের মতো সুন্দর। এ কথা সত্য। অ্যাক্সিডেন্ট যে একেবারে তার সৌন্দর্য ক্ষয়ে গিয়েছে তাও নয়। তাই ওইসব বালছাল না মাখলে আমার বউ বোনদের কিছু আসবে যাবে না। তাছাড়া কেউ কেউ তো না সেজে আমাদের অবস্থা যা তা করে ফেলেছে। ভাই, তুইও আহত হয়ে ব্যান্ডেজ ট্যান্ডেজ নিয়ে হসপিটালে বিয়ের ফুল ফুটিয়ে 16 কণা 32 কলা পূর্ণ করে ফেলেছিস। সাজগোজবিহীন রূপে যে এত পাওয়ার সেটা ওদের বিয়েতেই প্রমাণ পেয়েছি। শেষ কথাটা সে শুদ্ধের উদ্দেশ্যে বলে, হাত দাঁত বের করে হাসে। তার কথা শুনে স্বর্ণ টেবিলের নিচ দিয়ে চিমটি কাটলেও থামে না, বরং বলে, তাছাড়া বাসর ঘরে ঢুকে বউ আনবক্সিং করা আরেক প্যারা। সাজের ঝামেলা না থাকলেই বরং ভালো হবে। সায়নের লাগাম ছাড়া কথা শুনে সাফওয়ান চৌধুরী এবার গলা খাকারি দেন। বোঝালেন ওনারা উপস্থিত আছেন। তবে ওনার গলা খাকারি শব্দে সায়ন থামে না, ঘাড় ঘুরিয়ে ওনার উদ্দেশ্যেই বলে, হুম হুম করছো কেন? এমন ভাব করছে যেন তুমি বউ আনবক্সিং করোনি। তোমার যমজ ছানাপোনা উড়ে উড়ে এসেছে। সাফওয়ান চৌধুরী বুঝলেন ভুল মানুষকে থামতে বলেছেন তিনি। যে একবার কাউকে বাঁশ দিতে শুরু করে, স্টকে থাকা বাকি বাঁশ অন্যদের ঘাড়ে ঝুলিয়ে দেয় সে। তাদের কথা থামিয়ে এবার শারাফাত চৌধুরী জানালেন, উনি 14 নভেম্বর বিয়ের ডেট ঠিক করেছেন, অর্থাৎ হাতে মাঝে মাত্র 11 দিন। কদিনের মধ্যেই সব আয়োজন করতে হবে। 3 ছেলের বিয়ে, কোনো কিছুই কমতি রাখা যাবে না। যাতে কমতি না থাকে এজন্য প্রত্যেক সদস্যকে কাজ ভাগ করে দিলেন। নাস্তার টেবিলে ভিডিও কলে কথা হলো সাদাত চৌধুরীর সঙ্গে। উনি বললেন সামনের সপ্তাহে ছুটিতে আসবেন। বিয়ের কার্ডও চলে এসেছে, আমন্ত্রণের কাজও শুরু হয়েছে। শুধু নাস্তা সেরে রেডি হয়ে বের হতে গেলে শীতল ঠোঁট উল্টে তাকায়। তখন শুধু চোখের ইশারায় বোঝালো রাতের বাইকে করে ঘোরাবে। এখন কথাটা শুনে শীতল কিচ্ছু বলল না, স্বর্ণের সাথে কি একটা দেখতেই লাগলো। শুদ্ধ কিছু কার্ড নিয়ে বের হয়। সব ফ্রেন্ডদের একে একে কার্ড পৌঁছে দিয়ে যায় অর্কের বাসায়। অর্কের ফোন করে অর্ক কল রিসিভ না করায় ভেতরে ঢুকতে হলো। তাকে দেখে অর্কের মা হাসি মুখে কথা বললেন, সবার খোঁজ খবর নিলেন। অর্কের খোঁজ করলে জানান অর্ক ঘুমোচ্ছে, উঠেনি এখনো। কাজের মেয়ে একগাদা নাস্তা এনে রাখে সেন্টার টেবিলের উপর। অর্ক যেহেতু ঘুমোচ্ছে তাই তাকে ডাকতে নিষেধ করলো শুদ্ধ। পরে কথা বলে নিবে বলে বিয়ের কার্ড দিয়ে উঠতে গেলেই তাকে থামিয়ে দেন। স্নেহ সুরে বলেন, শুদ্ধ, তোমার সাথে কিছু কথা ছিল। আমি ভেবেছিলাম তোমাকে কল করব, কিন্তু নাম্বার না থাকায় কল করতে পারছিলাম না। তাছাড়া তুমিও দেশের বাইরে ছিলে। কোনো সমস্যা আন্টি?
সমস্যা তো বটেই, আর প্রধান সমস্যা হলো তোমার বন্ধুকে নেই। কি হয়েছে ওর? এতদিন বিয়ের জন্য রাজি হচ্ছিল না, বলতো মেয়ে পছন্দ না। আমার চেনা জানার মধ্যে একটা মেয়ে দেখেছি, সব মিলিয়ে দুটোকে মানাবেও বেশ, কিন্তু তোমার জন্য কথা এগোতে দিচ্ছে না। আমার জন্য? আমি ঠিক বুঝলাম না আন্টি। ওনার এবার ছেলের বয়সী শুদ্ধের হাতটা টেনে নেন, মমতাময়ী সুরে বলেন, আমি যে ওকে স্টেপ মাদার তুমি তো জানো বাবা, তবে আমি কিন্তু নিজে হাতে ওকে মানুষ করেছি। আমার সঙ্গে ওর সম্পর্ক ফ্রেন্ডলি, তাও জানো। কথা হচ্ছে আমার ছেলের বিয়ে দিতে চাই, এজন্য তোমার হেল্প লাগবে। আগামী মাসে আমরা সিঙ্গাপুর চলে যাব। এর আগে বিয়েটা সারতে পারলে আমার চেয়ে খুশি আর কেউ হবে না। শুদ্ধের মনে এবার খটকা লাগলো, বিশেষ করে কথা বলার ধরনে। কারণ স্বর্ণসায়ন আর শীতল শুদ্ধের বিয়ের কথা প্রায় জানাজানি হয়েছে, আর অন্যের বাড়ির মেয়ে নিলে তাকে এভাবে বলার কারণ দেখছে না। তাকে বলছে মানে স্বর্ণ শীতল বাদে শখ বাকি আছে। আচ্ছা, উনি কি কোনোভাবে শখের কথা বলতে চাচ্ছেন? সুধের ভাবনা শেষ না হতেই উনি বললেন, শখের দায়িত্ব কি কোনোভাবে আমার ছেলেকে দেওয়া যায় না বাবা? তোমার বন্ধু কেমন তুমি তো ভালো করেই জানো। শুদ্ধ জবাব দিল না। অর্ক চোখ ডলতে ডলতে এসে দাঁড়াতেই শুদ্ধ উঠে দাঁড়ায়, অর্কের মায়ের উদ্দেশ্যে বলে, ভেবে জানাবো। কথাটা বলে অর্কের দিকে না তাকিয়ে শুদ্ধ পা বাড়াতে অর্ক হতবাক হয়ে বলল। আরে ভাই, কি হয়েছে? রেগে আছিস কেন? শুদ্ধ এবার ঘুরে তাকিয়ে অকপটে বলে বসলো, শখকে পছন্দ করিস? সোজা সাপটা কথা বল। শখ? এর মধ্যে শখ এলো কোথা থেকে? যদি সৎ সাহস থাকে তাহলে আজ সন্ধ্যার পর পরিবার নিয়ে আসিস, সেখানে বসিয়ে ফাইনাল কথা হবে। আর যদি না আসিস তাহলে আমার বোনকে নিয়ে অযথা টানাহেচড়া করার দুঃসাহস দেখাস না। আসছে। কথাটা বলে শুদ্ধ বেরিয়ে যায়। তার কথার আগামাথা না বুঝে হতবাক হয়ে তাকিয়ে রইল অর্ক। তবে মায়ের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না মূল ঘটনা। করুণ সুরেই বলল, আর কতবার বলবো, শখকে আমি সেভাবে কখনো দেখিনি। তোমার কসম, শখকে নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই। তবু কেন শুধু শুধু পাগল খেপালে মম? এখন কি হবে বুঝতে পারছো তুমি? ভুল কি করেছি? ঠিক ভুল যেটাই হোক, আমরা সন্ধ্যায় যাচ্ছি, ব্যাস। তুমি বুঝতে পারছো না কেন? তোর বুঝার তুই বোঝ। আমি শখকেই তোর বউ বানাবো। ওর মতো কিউট একটা মেয়ে চোখের সামনে থাকলে চোখেরও শান্তি। আমার টেনশন হাই করে দিয়ে তুমি শান্তি খুঁজছো? শুদ্ধকে জানানোর আগে আমাকে জানাতে পারতে। ধুর, ভাল লাগে না। এখন শুদ্ধকে বুঝাবে কি করে? এসবের আগে পিছে আমি নেই। কথাটা বলে অর্ক দ্রুত পায়ে বের হলেও শুদ্ধের নাগাল পেল না। দিশেহারা হয়ে ছুটল রুমের দিকে। চার্জে দেওয়া ফোন হাতে তুলে কল করলো তার বিপরীত সঙ্গীদের। কামরান কল রিসিভ করলে অ্যাড করলো হাসান, স্যান্ডি আর হাসানকে। কামরান তখন অর্কের চুপসানো মুখ দেখিয়ে বলল, কি রে মামা, সকাল সকাল খুব কষে গেছে। আসবো নাকি পানের বোটা নিয়ে? কামরানের কথা শুনে বাকিরা হাসে। অন্য সময় হলে অর্কও ফাজলামো করত, কিন্তু এখন টেনশনে ঘামতে শুরু করেছে বেচারা। রীতিমতো সব গুলিয়ে যাচ্ছে তার। শখকে নিয়ে তার মনে যদি সামান্যতর ফিলিংস থাকতো তাহলে খুশিতে নাচতো, কিন্তু তেমন তো কিছুই না। বরং মেয়েটার বিয়ে ভাঙা নিয়ে যেমন খারাপ লেগেছিল, তেমনি ভুল মানুষের হাত থেকে বেঁচে ফিরে খুব খুশিও হয়েছিল। তাছাড়া শুদ্ধ বোনদের নিয়ে বরাবরই পজিটিভ। বোনকে নিয়ে কোনো ধরনের মজা পছন্দ করে না, তাই তারাও এমন কিছু করতো না। সেখানে তার মা তাকে না জানিয়ে শুদ্ধকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আছে, এক প্রকার লজ্জাও লাগছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখন যদি সে বিয়েতে না বলে তাহলে শুদ্ধ ভাববে যে শখকে নিয়ে মজা লুটেছে। আবার যদি রাজি হয় তাহলে হয়তো ভাববে আগে থেকেই শখকে পছন্দ করত। এখন দুদিকেই বিপদ। অর্ককে অন্যমনস্ক হয়ে পায়চারি করতে দেখে স্যান্ডি বলল, কি হয়েছে বন্ধু? এত টেন্স দেখাচ্ছে কেন? শুদ্ধ এসেছিল বিয়ের কার্ড দিতে। তো তো আমি ঘুমোচ্ছিলাম, মমকে একা পেয়ে শখের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছে। শখ করে বিয়ের প্রস্তাব? শখ করে মানুষকে বাঘ পালতে দেখেছি, গাছ লাগাতে দেখেছি, কিন্তু বিয়ের প্রস্তাব দিতে দেখিনি। বাহ, ইউনিক ব্যাপার স্যাপার। বাল, মজা নিস না তো। এখন কি করব বল? কামরানকে থামিয়ে দিয়ে স্যান্ডি আবার সিরিয়াস হয়ে বলে, কি হয়েছে ভাই? ঝেড়ে কাজ দেখি। শুদ্ধর বোন শখ আছে না, মম ওর সাথে আমার বিয়ের প্রস্তাব দিয়েছে, তাও শুদ্ধর কাছে। কথাটা শুনে তিনজন একযোগে বলে ওঠে, কি? তারপর?
তারপর আর কি, শুদ্ধ আজ সন্ধ্যায় প্রস্তাব নিয়ে যেতে বললো, সেখানে ফাইনাল কথা বলবে। এখন আমি কি করে বুঝাবো আমার মনে শখের জন্য কোনো ফিলিংস নাই? এটা বলতে গেলে যদি রেগে যাই। এবার হাসান মুখ খুলল। এতে রাগ আর কি আছে? অবিবাহিত ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে, আন্টি যখন চাচ্ছেন তাহলে তোর সমস্যা কি? এমন তো না তোর জীবনে স্পেশাল কেউ আছে। শখ যথেষ্ট ভালো, সেটা তুই আমরা সবাই জানি। চৌধুরী বাড়ির মেয়ে নিয়ে কটূক্তি করার প্রশ্নই আসে না। বড় কথা, পৃথিবীতে তুইও একমাত্র ছেলে না যে বন্ধুর বোনকে বিয়ে করতে যাচ্ছিস। এত হাইপার হোস না। হাসানের কথায় যুক্তি আছে দেখে অর্ক বলল। কিন্তু আমার সমস্যা শখ নয়, শুদ্ধ। আত্মীয়ের মধ্যে আত্মীয়তা করলে সম্পর্ক নষ্ট হয়, আর শুদ্ধর সঙ্গে সম্পর্ক নষ্ট করার কথা ভাবতেও পারি না আমি। যারা সম্পর্কের যত্ন নিতে জানে না তাদের সম্পর্ক নষ্ট হয়। আমাদের শুদ্ধ কেমন জানিস না তুই? আমার মতে রাজি হয়ে যা, দিন শেষে ভালো একজন জীবনসঙ্গী পাবি। কিন্তু কোনো কিন্তু না, রাজি হয়ে যা। তোদের ছাড়া যাবো না, কিন্তু মার খেলে তোদেরকে নিয়ে খাবো। সব কটা সন্ধ্যায় রেডি থাকবি, নো এক্সকিউজ। এভাবে বন্ধুদের সঙ্গে আরো টুকটাক কথা বলে অর্ক মায়ের কাছে যায়। মায়ের হাতের উপর হাত রেখে নিশ্চুপ হয়ে তাকিয়ে রইল। তারপর ধীরে সুস্থে বলল। তুমি কি সিরিয়াস মম? ইয়েস মাই সান। খুশি হবে? ভীষণ। ভেবে বলো, আমি কিন্তু তোমাদের বউ শাশুড়ির ঝগড়ার মধ্যে থাকবো না। তোমরা কেউ আমাকে ঝগড়াঝাটির মধ্যে জড়াতেও পারবে না। জড়াবো না। তাহলে রেডি হও, আজই রিং পরিয়ে আসবে। ফল, মিষ্টি, জামা কাপড় যা লাগে সব নিতে হবে। অর্কের কথাগুলো শুনে অর্কের মা হেসে ছেলের চুলগুলো এলোমেলো করে দেন। ছেলে ওনার কথা রাখায় খুশি হয়ে কপালে চুমু এঁকে দেয়। তারপর অর্ক রেডি হয়ে মাকে নিয়ে শপিং মলে গেল। মা ও ছেলে মিলে ঘুরে ঘুরে শপিং করলো। ঘুরতে ঘুরতে হঠাৎ শুদ্ধের সঙ্গে দেখা। শুদ্ধ তখন জুয়েলারির দোকান থেকে বের হচ্ছিল, হাতে কয়েকটা শপিং ব্যাগ। সে মূলত নতুন বইয়ের জন্য বানাতে দেওয়া গয়নাগুলো নিতে এসেছিল। শুদ্ধ রাগলো না, হাসি মুখে টুকটাক কথা বলল। তাকে স্বাভাবিক দেখে অর্ক যেন হাফ ছেড়ে বাঁচল। মায়ের দিকে একবার তাকালেই অর্কের মা হাসি মুখে বলেন, সন্ধ্যায় আসছি তাহলে। শুদ্ধ অর্কের দিকে তাকালে অর্ক এক প্রকার চোখ সরালো না, বরং হাসি মুখে সম্মতিসূচক মাথা নাড়ায়। শুধু নিজেও হেসে তার বা কাঁধে হাত রেখে ছোট্ট করে জবাব দিল, আয়। তারপর বিদায় নিয়ে বের হতে গেলেই অর্কের মাকে দোকানি বলতে শুনে, আমার ছেলের হবু বউয়ের জন্য রিং আর গলার চেন দেখব, লেটেস্ট মডেলের কিছু দেখান। শুদ্ধ আর দাঁড়ায় না, নিজের কাজ সেরে বাড়ির পথে রওনা হয়। যেতে যেতে শারাফাত ও সাফওয়ান চৌধুরীকেও বাসায় ফেরার কথা জানিয়ে নিজেও বাসায় ফিরে। শুধু বাড়ি গিয়ে সর্বপ্রথম শখকে ডাকে। ডাক শুনে শখের সাথে বাকিরাও এসে দাঁড়ায় ড্রয়িং রুমে। তখনই শুদ্ধ মায়ের হাতে আগে সমস্ত গয়না তুলে দিয়ে সায়নের দিকে তাকায়, তারপর বলে, সন্ধ্যায় অর্কের মা বাবার শখ আর অর্কের বিয়ের প্রস্তাব নিয়ে আসবে। অর্ককে তো সবাই চেনো, আলাদা করে কিছু বলা নেই। আজ সকালে আমাকে জানিয়েছিল, আমি বাসায় আসতে বলেছি। বড়রা সবাই মিলে সিদ্ধান্ত নিক। তাছাড়া এর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেটা নিয়ে বসে থাকলে তো আর চলবে না। জীবন কারোর জন্যই থেমে থাকে না, বরং অল্পতে বেঁচে গেছে বলে লাখ লাখ শুক্রিয়া। কথাটা বলেই শুদ্ধ গলার স্বর খানিকটা নরম করে বোনকে ইশারা করে পাশে বসায়। তারপর বলে, এবার বল, তুই কি চাস? তুই হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তোর বিয়ের জন্য আমাদের কোনো তাড়া নেই। আমাদের কাছে তোর সিদ্ধান্তই সবার আগে। শখ মিনমিন করে উত্তর দেয়, তুমি আর শায়ন ভাইয়া যা ভালো বুঝবে। এইটা কোনো কথা না। সংসার করবি তুই, তোর যদি মনে হয় অর্ক ছেলে হিসেবে পছন্দসই, তাহলে কথা আগাবো। নয়তো তারা এলে সুবিধা মতো কিছু একটা বলে পাঠিয়ে দেবো। শখ এই ব্যাপারগুলোতে খুব লজ্জা পায়। নিজের বিয়ের কথা মুখ ফুটে বলা যায় নাকি? তবুও সে বলল, তোমরা আমাকে সবসময় বেস্ট জিনিসটাই দিয়েছ, এবারও। শুধু এবার মা চাচিদের থেকেও মত জানতে চাইল। ওনারা মা, ওনাদের মতোই নেওয়া, ওনারা মা, ওনাদের মত নেওয়া জরুরি। ওনারা এক বাক্যে বলে দিল অর্ককে ভীষণ পছন্দ তাদের। তার বিশেষ গুণ, সে ভদ্র, সভ্য, শিক্ষিত এবং কর্মঠ ছেলে, দেখতেও সুদর্শন। সায়ন জানালো ছেলে হিসেবে ছেলেটা ভালো, সব দিক দিয়ে শখের সঙ্গে যায়। এত এত কথার মধ্যে শীতল হঠাৎ করে নখ কাটতে কাটতে শুদ্ধের দিকে প্রশ্ন ছুড়ে, সবার আগে আপনি আপনার মতো জানান, কারণ বন্ধুটা কিন্তু আপনার। সে ভালো হলেও আপনার বন্ধু নেশাখোর হলেও, তবে যদি দুজনেই যদি এক ঘাটের মাঝি হন, তাহলে আমরা মেয়ে দিব কিনা সেটা ভেবে দেখব।
শুধু ঘাড় ঘুরিয়ে তাকায় তার থেকে 3 হাত দূরত্বে সোফার হাতলে বসা শীতলের দিকে। শীতল ভেবেছিল ধমক দেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে শুদ্ধ বলল, একসাথে চলি, একই পেশে আছি, যথেষ্ট লয়াল। বন্ধু হিসেবে যেমন বেস্ট, বোন জামাই হিসেবে বেস্ট হবে ইনশাল্লাহ। শীতল মজা করলেও শুধু তার কথাকে সম্মান করে সুন্দরভাবে জবাব দিল। কেননা চাচিদের মতো সেও এখন চৌধুরী বাড়ির বউ, তার মত বা সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। স্বামী যদি বউকে সম্মানই না করে তাহলে অন্যরা করবে কিভাবে? শুদ্ধের মনোভাব বুঝে চৌধুরী গিন্নিরা একে অপরকে মুখ চাওয়াচাই করে, খুশিও হয়। তারপর শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে ফ্রেশ হতে যায়। এই তাকানোর মানে বুঝে শীতলও সুযোগ বুঝে হাঁটা ধরে রুমের দিকে। একমাত্র বর বলে কথা, কি অমান্য করা যায়? এরপরে সময়টা যেন দ্রুতই কেটে গেল। সন্ধ্যার পর কামরান, স্যান্ডি, হাসান, অর্ক ও তার বাবা মাও এলো। এক একজনের এক এক কাহিনীতে হাসতে হাসতে পেটে খিল ধরে গেল। মেয়ে দেখা নিয়ে বাড়াবাড়ি কোনো আয়োজন করা হয়নি। হঠাৎ বেড়াতে এলে যেমন গল্প আড্ডা হয়, ঠিক তেমনই। এতে শখ কিছুটা হলেও স্বস্তি পায়। না চাইতেও অর্কের সাথে দু একবার চোখাচোখিও হলো। দুই পরিবারের উপস্থিতিতে রিং আর চেন পরানো হয়। অর্কের মা খুব করে ধরলেন শুদ্ধের সঙ্গে শখ অর্কের অনুষ্ঠানও সেরে ফেলার জন্য। জোর গলায় বললেন ওনাদের কোনো দাবি নেই, বরযাত্রী 20 জনের বেশি আসবে না, ওনারা সামনের মাসে চলে যাবে, তাই এই তাড়াহুড়ো। তাছাড়া অর্ককে একা রেখে গেলে উনি চিন্তায় থাকবে, শখ থাকলে আর কোনো চিন্তায় থাকবে না। অগত্যা দু পরিবার মিলেই রাজি হয়ে গেল। ওনাদের কথার মাঝে সবাই হৈ হৈ করে ছাদে গেল। উদ্দেশ্য হলো অর্ক আর শখকে সুযোগ করে দেওয়া। তবে সবাই গেলে তো হবে না, তাই দোতলা অবধি গিয়ে বাকিরা ঢুকলো শুদ্ধের রুমে। অর্ক ঢুকতে গেলে শীতল তখন শখের হাত ধরে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, ভাইয়া আপনি আমার সাথে ছাদে আসুন, আজ আমাদের বাড়ির চাঁদ দেখাবেন। সবচেয়ে সুন্দর চাঁদ, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যাবে। অর্ক শীতলের কথার মানে বুঝে নিঃশব্দে হাসল। শখ গাঢ় হয়ে দাঁড়িয়ে রইল। তারপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতেই ছাদে পাঠিয়ে দেয় সে। অতঃপর তাদেরকে কথা বলার সুযোগ করে দিতেই ছাদে পাঠিয়ে শীতল সিঁড়ি দিয়ে হুড়মুড় করে নামতে গিয়ে দেখে মাঝ সিঁড়িতে শুদ্ধ দাঁড়িয়ে আছে। যাক, এসেছে তাহলে। ভয়ে আরেকটু হলে জ্ঞানই হারাতো। শুদ্ধকে দেখে দ্রুত এগিয়ে গিয়ে শুদ্ধের বুকে মাথা রেখে জোরে জোরে হাঁপাতে লাগলো শীতল। তার অবস্থা দেখে শুদ্ধ আর কিছুই বলল না, কারণ সে পাঠিয়েছিল সকর্ককে কথা বলার সুযোগ করে দিতে। তবে সাহসের জাহাজ ব্যাঙাচির ভীতুরূপ দেখে খোঁচা মারতে ভুলল না। অতঃপর সময়টা যেন তাড়াতাড়ি কাটতে লাগলো। হাতে গোটা দিন নাকি তাড়াতাড়ি কাটে হাতে গোনা দিনগুলো নাকি তাড়াতাড়ি কাটে। 3 জোড়া বিয়ের জন্য যতটা না ব্যস্ততা ছিল সেটা আরো দ্বিগুণ হলো। 3 ভাই ও বাবা চাচারা মিলে পূর্বের আয়োজনের পরিকল্পনা পরিবর্তন করলো। পুরো চৌধুরী নিবাসে ডেকোরেশনের জন্য লোকাল বল বাড়িয়ে দিল। এতে কাজও এগোতে থাকলো। বিয়ের কার্ডও বিলানো শেষ। বাড়ির মেয়েদের বিয়ের পোশাক নিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হলো না। শুধু ফেমাস ডিজাইনার ডেকে মাপ অনুযায়ী সকলের ড্রেস কোড সিলেক্ট করে ফেলে। মজার ব্যাপার হচ্ছে বরদের পছন্দের রং অনুযায়ী সিলেক্ট করা হয়েছে ছাড় বউদের লেহেঙ্গা, আর বউদের পছন্দকে প্রাধান্য দিতেই সিলেক্ট করা হয়েছে বরদের বিয়ের শেরওয়ানি। আজ 12ই নভেম্বর। দেখতে দেখতে কেটে গেছে কয়েকটা দিন। আগামীকাল 4 দম্পতির গায়ে হলুদ, আর তার পরের দিনই বিয়ে। আয়োজনের কাজ প্রায় শেষ। চৌধুরী নিবাস সেজেছে অন্য রূপে। কি সুন্দর দেখাচ্ছে বাড়িটা। আজ বিকাল থেকেই আত্মীয়রা আসতে শুরু করবে। বিয়ের আয়োজন দেখতে নিকট আত্মীয়রা এমনিতেই আসে। অন্তরে বিষ রেখে কথায় মধু মিশিয়ে স্বর্ণশীতলের সৌভাগ্যের প্রশংসা করে। বাড়ির সকলেই সব শুনে, তবে বাইরের কারো কথায় পাত্তা দেয় না। এখন বাজে বিকেল 4টা। ড্রয়িং রুমের সোফায় 4 হাত পা ছড়িয়ে ছিটিয়ে টিভি সিরিয়াল দেখছে শীতল। পাকিস্তানি এই সিরিয়ালটা খুবই ভালো লাগে তার। বিশেষ করে সিরিয়ালের নায়কের গ্যাজদারটা খুব বেশিই পছন্দ। হিরো যখন কথা বলে বা রোমান্স করে সেও মিটিমিটি হাসে। টিভিতে চুপচুপ করে একবার দেখে আবার সেই পর্বটা ফোনেও দেখে। টেনে টেনে রোমান্সটুকুই দেখে। এটা হচ্ছে গোপন তথ্য, যদিও জানে না কেউ। এই যে এই ড্রয়িং রুমের সময় কেউ থাকে না, সে সিরিয়ালটা দেখছিল। কিছুক্ষণ আগেই ঘেমে নিয়ে এত এত কেনাকাটা করে যে শুধু বাসায় ফিরেছে, দেখেছে তবু ওঠেনি। শেষ করেই উঠবে ভেবে গা আট হয়ে বসে আছে। তাকে টিভি দেখতে দেখে সিমিন শুদ্ধের খাবার গুছিয়ে রুমে চলে যান।
শখ দুপুরে খেয়ে এতক্ষণ নিজের রুমে বসে পড়ছিল। একটানা অনেকক্ষণ পড়ায় মাথা কেমন ঝিমঝিম করছিল। বিদায় এসে বসলো। এক কাপ চা খেলে মন্দ হয় না ভেবে উঠতে গেলে সিরাত হুড়মুড় করে এসে এক ঝুড়ি ফল তাদের খেতে দেয়। হরকর অনেক ফল মিষ্টি এনেছিল সেদিন, এখনো আছে। এত ফল না খেলে তো নষ্ট হয়ে যাবে। শীতল কি ভেবে যেন শখকে আর চোখে একবার দেখে আবার টিভির দিকে তাকায়। তারপর টিভির রিমোট দাঁতে ঠুকতে ঠুকতে আফসোসের সুরে বলল, বুঝলে আপু, তোমার ভাইকে বিয়ে করে লস খেয়ে গেলাম। শখ থোকনা থেকে আঙ্গুল শিরে পানি ভর্তি বলে রাখতে রাখতে বলে, কেমন লস? অন্য কাউকে বিয়ে করলে আমার একটা শখ পূরণ হতো, কিন্তু তোমার ভাইকে বিয়ে করে সেই শখটা জীবনেও পূরণ হবে না। কি শখ শুনি? দরকার হলে আমি ভাইয়াকে বলবো কষ্ট করে হলেও যেন তোর শখ পূরণ করে। তা বলতো শুনি কি শখ তোর? শীতল ফলের ঝুড়ি থেকে বড়সড় আঙ্গুরের থেকে তুলে নেয়, মুখের ওপর থোকাটা ঝুলিয়ে বলে, তোমার ভাই ভালো মানুষ হলে বাসর রাতে আমি এভাবে শুয়ে আঙুল খেতাম আর ডিজে গান ছেড়ে দিয়ে তোমার ভাইকে বলতাম, শালা নাচ নাচ, নেচে আমার মুড ঠিক কর। শীতলের কথা শেষ হতে শখ বিস্ময় নিয়ে তাকায়। তারপর ঘাড় ঘুরিয়ে আশেপাশে তাকিয়ে নিচু স্বরে বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তাকে হঠাৎ বিড়বিড় করতে দেখে শীতল পা নাচাতে নাচাতে বলে, পাগল হলে নাকি আপু? কেউ না মরতেই কী সব বলছো, আগে মরতে তো দাও। শখ কিচ্ছু বলল না। একবার শীতলের দিকে তাকিয়ে পুনরায় ডাইনিং টেবিলের দিকে তাকায়। তার দৃষ্টি অনুসরণ করে শীতল ডাইনিং এর দিকে তাকাতে দেখে শুদ্ধ খাবার খাচ্ছে। শান্ত ধীরে ধীরে ধীর গতিতে খাবার চিবোতে চিবোতে তার দিকে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের অবস্থা দেখে শখ আস্তে করে কেটে পড়ে। আশেপাশে কেউ নেই দেখে শুদ্ধ বলল, ও হ্যালো, এদিকে আসুন। শীতল গেল। তাকে পাশে বসতে ইশারা করলে সে বসে। মার খাওয়ার ভয়ে আগে ভাগে সরি বলে। শুদ্ধ জবাব না দিয়ে ভাতের লোকমা শীতলের মুখের সামনে তুলে ধরে। শীতল বলে, খেয়েছি আমি। আমি দেখিনি। আপনি আজকাল বেশি বেশি করে খাইয়ে কেমন কুমড়ো পটাশ করে ফেলছেন। বেশ করছে। হার গেলে টাইপ স্লিম বউ লাগবে না আমার। জড়িয়ে ধরে শান্তি নেই। আমার দরকার গোলেমোলে বউ। এখন যেমন আছেন একদম পারফেক্ট। বিলাস বহুল এক ফ্ল্যাটের বদ্ধ রুমে হাঁটু ভেঙে দভঙ্গিতে বসে আছে ইয়াসির। এলোমেলো পরনের বেশভূষা। তার সামনেই ছড়িয়ে ছিটিয়ে আছে নামি দামি ব্র্যান্ডের ফাঁকা কাচের বোতল। রুম জুড়ে ভ্যাপসা গন্ধ। টিভি চলছে। টিভিতে ব্রেকিং নিউজে দেখা যাচ্ছে পুলিশ তার ডেরায় হানা দিয়েছে। খুঁজে পাচ্ছে অবৈধ টাকার পাহাড়, অস্ত্র, মাদকদ্রব্য সহ কঙ্কাল সার মৃত অথবা জীবিত মানুষের লাশ। এত কষ্টের গড়া পাপের রাজ্যে ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেখে তার কি কষ্ট পাওয়া উচিত না? যে টাকার জন্য নিজের বন্ধুকেও এককালে শেষ করেছিল, আজ সেসব অন্যদের দখলে। সেও জীবনভর আত্মসাৎ করতে পারল না বললেও ভুল হবে, বলা বাহুল্য করল না, কারণ সে নিজেই পুলিশকে খোঁজ দিয়েছে। একটা সময় ভাবতো এই পৃথিবীতে টাকাই সব। টাকায় মানুষের জীবনের সকল অপূর্ণতা পূরণ করে দেয়। সুখ থাকা টাকায়। যার টাকা আছে সেই হচ্ছে রাজ্য। নিজেকে রাজার হালে নিতে গিয়ে বিবেকের ধারে ধরেনি কখনো। পাপ পুণ্যের হিসাব কষেনি কখনো। কেন কষবে? টাকায় তার পকেট গরম, যা মন চেয়েছে করেছে। শরীরের টান পড়লে টাকা ছিটকালেই কত মেয়ে। শুধু দখল করতে পারল না শীতলকে। ওই ছোট্ট পুচকে মেয়েটা তাকে গো হারান হারিয়েছে। কত জেদ ভাবা যায়। সে কেবল শুয়েছে বলেই তার ছোঁয়া মুছতেই হসপিটালে শুদ্ধের নামে কবুল পড়েছে, যাতে তার জীবনের কোথাও ইয়াসির নামের ছায়াটাও না থাকে। তাই তাকে বলে মাফিয়া। তাই তো সবাই তাকে মাফিয়া বলে। পাষাণ, নিষ্ঠুর। তাহলে এই মেয়ে কি? সে তো বুলেট না ছুড়েও তাকে রক্তাক্ত করে ফেলেছে। এমনভাবে তাকে ভেঙেছে, সিদ্ধারা তুলে উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকু নেই। এসব ভেবে সে সোফায় মাথা এলিয়ে দেয়। সিলিংয়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দেয়। এক হাত বাড়িয়ে সেন্টার টেবিলের উপর থেকে ফ্রেম হাতে তুলে নেয়। ফ্রেমটিতে দুটো ছবি রাখা। ডান পাশের ক্যাসে তার মায়ের ছবি, আর আরেকটাতে শীতলের। নেশা করে চোখে ঝাপসা দেখছে। অনেকদিন পর মায়ের ছবিতে হাত বুলিয়ে থম মেরে রইল। মা মরার পর আর কবে কেঁদেছে মনে পড়ে না, তবে শীতলের বিয়ের দিন কেঁদেছিল। হাউমাউ করে অসহায় সুরে কেঁদেছিল। কাউকে আঁকড়ে ধরে কাদার মানুষটা তার জীবনে কখনো ছিল না, আজও নেই।
সে এবার শীতলের ছবির দিকে তাকায়, হাসে, তারপর বিড়বিড় করে বলে, শখের পুরুষ খুন করলেও মাফ, তাই না বাবুই? যত দোষ সব আমাদের মতো হতভাগার। আমি মাফিয়া বলে রিজেক্ট করলে, অথচ শুদ্ধর খুন করার দৃশ্য দেখেও তুমি নিশ্চুপ। ন্যায় অন্যায়ের সাজা কি আমাদের প্রাপ্য? হুম। কথাটা বলে ইয়াসির থেমে গেল। মনে পড়ল শীতলের সঙ্গে তার পুনরায় কথা বলার মুহূর্তটুকু। ইগরকে মারার ভিডিও শীতলকে পাঠিয়েছিল সে। ভিডিওটা এমনভাবেই করা যেন শুদ্ধ একে মেরেছে, কিন্তু শীতল দেখে কিউত খান চুপ ছিল। 1.5 ঘন্টা পর তাকে হতবাক করে দিয়ে মেসেজ করেছে, মাঝে মাঝে নিজের ভালোর জন্য দু একটা জঞ্জাল সরানো খুব দোষের কিছু না। কথাটা শুনে কে বলবে এই মেয়েটা চৌধুরীদের ছোট্ট কন্যা? ওই মিষ্টি মুখের মেয়েটা এত কঠিন কথাও বলতে পারে, কি অদ্ভুত তাই না? বয়সে ছোট মেয়েটা তাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বারবার বুঝিয়ে দিচ্ছে ভালোবাসা মানে কখনো অধিকার দেখিয়ে জিতে নেওয়া, কখনো ভালোবাসার তীব্র তাগিদে অনেক কিছু জেনেও না জানা, না দেখা। সে হাসলো, বড্ড লোভ হলো পাজি মেয়েটাকে, কেন যেন তাকে এক ফোঁটা ভালোবাসা ভিক্ষা দিল না। না দেওয়াতেই তো আজকে নেশায় টাল হয়ে মায়ের কাছে অভিযোগের পসরা খুলে বসলো। মায়ের ছবিতে হাত বুলিয়ে কান্না ভেজা সুরে বলল, পৃথিবীতে পাপীদের কোনো মূল্য নেই মম। সবাই মুখে বলে পাপীকে নয়, পাপকে ঘৃণা করো, কিন্তু প্রকৃতপক্ষে তারা পাপের থেকেও পাপীকে ঘৃণা করে। যে পাপ দিনে ঘৃণা করে, সেই পাপের টাকায় রাতে ভাগাভাগি করে। ভাগ কম পড়লে খুনাখুনিও হয়ে যায়। আমার দোষ, আমি পাপী। পাপীর তকমা গায়ে লেপটানোর কারণে আমার নাকি ভালোবাসতে নেই। ভালোবাসার মানুষ চাইতে নেই। আমার জন্য ভালোবাসা নিষিদ্ধ, চাওয়া পাওয়া নিষিদ্ধ। কিন্তু ভিলেনকে তো আর কেউ আগ বাড়িয়ে ভালোবাসে না, পেতেও চায় না। পূর্ণতার শুদ্ধ ঘোষণা করে লড়াইয়ে নামে না, অথচ ভিলেনরাও হারাতে হারাতে ক্লান্ত, একা। কেউ দেখে না, বোঝে না ভিলেনদের জীবনে আচমকা মধুমাস আসতে পারে। আর আশাটা কি অন্যায় বলো? ভিলেনরাও তো মন থাকে, মন বলে, প্রিয় বলে কাউকে ডাকতে, পাশে রাখতে, বুকে আগলে রাখতে। কিন্তু নিষ্ঠুর প্রিয়রাও তো পাপের দোহাই দিয়ে মুখ ফিরিয়ে নেয়। মুখ ফিরানো প্রিয়কে যখন নিজের কাছে রাখতে উঠে পড়ে লাগে, তখন আমাদের নাম চরিত্রহীন রচিত হয় ভিলেন নামে। এই সমাজের মানুষগুলো শুধু পাপের পারে আঙ্গুল তুলে তীরিগ্ধ করতে পারে। এতে রক্ত ঝরল নাকি পড়ল, দগ্ধ ঘা পুরো নয়, দগ্ধ হলো, কেউ দেখে না, কেউ না। এটুকু বলেই ইয়াসির থেমে গেল। চোখের পাতা দুটো ভারী হয়ে বুজে আসছে। নেশার তালে মায়ের কাছেও ঠিকঠাকভাবে অভিযোগ করতে পারল না, অথচ বুকের ভেতর অসহ্য ব্যথায় জর্জরিত। সে সোফা থেকে মাথা তুলে উঠতে গিয়ে পাহড়কে নিচে পড়ে, ব্যথাও পায় ভীষণ, তবে আর ওঠার চেষ্টা করে না। হাত পা ছড়িয়ে মেঝেতেই শুয়ে রয়। একটু পরপর বিড়বিড় করে, তার ভীষণ পছন্দের একটা গানের রিলিক্স আওড়ায়। One day I gonna fly away, one day when heaven calls my name, I lay down, I close my eyes at night, I can see morning light. আপু, হুম। এখন তো তুমি আমি দুই যা, আমরা আমাদের মা চাচিদের মতো মিলেমিশে থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আপু, হুম। বিয়ের পরে যদি আমি কোনো কাজ করি না, তুমি কিন্তু রাগ করতে পারবা না। করব না। আপু, হুম। তুমি এমনই থেকো কিন্তু। হুম। আর শোনো, শায়ান ভাইয়া তো আমার দুলাভাই হচ্ছে। প্রতি ঈদে কিন্তু আমি 3 বার সালামি নেব ভাইয়ার থেকে, আর তুমি দিবা 2 বার। আমি দুবার কেন? একবার বড় বোন হিসেবে দিবা, আরেকবার বড় যা হিসেবে। ঠিক আছে। এরপর পুরো রুম জুড়েই নীরবতা। স্বর্ণ কিছুক্ষণ পর উল্টো ঘুরে বসা চঞ্চল শীতলের অভয়ের দিকে তাকিয়ে রয়। তারপর 2 ভ্রু কুঁচকে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিয়ে দেখে ফাগলিটা কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে। এতক্ষণ মুখ ফিরিয়ে থাকায় বুঝতে পারেনি, তবে তার ভেজা কণ্ঠস্বর শুনে বুঝেছে কিছু একটা হয়েছে। বোনকে দেখে শীতল মাথা নিচু করে, না চাইতেও ফুপিয়ে ওঠে।
দু চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগলো। স্বর্ণ তখন শীতলের চোখ মুছে দিয়ে আদুরি সুরে বলল, ভাইয়ের সঙ্গে ঝগড়া হয়েছে? না। কেউ কিছু বলেছে? না, আমার খুব কষ্ট হচ্ছে আপু। কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমি আজকাল বড় আব্বুর সামনে যেতে পারি না, আগের মতো মন খুলে ডাকতে পারি না, আবদার করতে পারি না। চোখাচোখি হলে বুকটা মুচড়ে ওঠে। কেন জানি মনে হয় বড় আব্বু আমার উপর রেগে আছে। ওনার এক ছেলেকে খুশি করতে গিয়ে আরেক ছেলেকে কষ্ট দিয়েছি। কিন্তু আমারই বা কি করার আছে বলো তো আপু? এই যে এত ঘটা করে বিয়ের আয়োজন হচ্ছে, কত মানুষ আসবে, কত মানুষ খাবে, আনন্দ করবে, কিন্তু বড় আব্বু আরেক ছেলেকে ডাকতে পারবে না। ডাকলে সে যদি আসে আমরা মন থেকে খুশি হব না। এই যে খুশি না হওয়া হওয়া নিয়ে কোথাও না কোথাও আমি দায়ী। হসপিটাল থেকে ফেরার পর বড় আব্বুর সঙ্গে কথা হয়নি, বলা বাহুল্য আমি নিজেই পালিয়ে বেড়াই। শীতল ফুপাতে লাগলো। তা দেখে স্বর্ণ হাসলো। তার বোনটা আসলেই খুব বোকা, নয়তো ভুলভাল ভেবে এভাবে কাঁদে। তাছাড়া শারাফত চৌধুরী মোটেও রেগে নেই, নিজেই শীতলের এটা খোঁজ তো ঠিক রাখেন। না। সত্যি বলতে উনিও বিব্রত বোধ করেন। তবে স্বর্ণ এসব কথা না তুলে শীতলের মুখটা নিজের দিকে ঘুরিয়ে চোখ জোড়া মুছিয়ে দেয়, মাথা নাড়িয়ে ইশারায় কাঁদতে বারণ করে, বলে, একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না, আর সবাইকে খুশি করতে চাওয়া এক ধরনের বোকামি। তুই শুদ্ধ ভাইকে ভালোবাসিস, তার জন্য লড়াই করে সম্পর্কে পূর্ণতা এনেছিস। বাকি সব ভুলে যা, শুধু ভাব যাকে চাস তাকে পেয়েছিস, আদায় করে নিয়েছিস। হিসাব মিলাতে হলে মিলা, যে যার জন্য এইসব, সে তোকে ভালোবাসে কিনা, তোকে আগলে রাখে কিনা। যদি সেই মানুষটা ঠিক থাকে তাহলে বাকি সব কিছু ফিকে হোক। মাঝে মাঝে কিছু জিনিস দেখিও না দেখার ভান করতে হয়। এখন যদি তোর ভাবনা অনুযায়ী বড় আব্বুকে খুশি করতে চাস, তবে ইয়াসিরের কাছে যেতে হবে। যাবি? সে নাকি তোকে পছন্দ করে, বিয়ে করবে এবং মাফিয়াগিরি ছেড়ে দেবে। কিন্তু তুই থাকতে পারবি শুদ্ধ ভাইকে ছাড়া? যদি যেতে চাস, শুদ্ধ ভাই কিছু বলবে না, তবে এ জীবনে তোর মুখ প্রদর্শন করবে না। না তুই কখনো তোর বিশুদ্ধ পুরুষের কাছে ঘেঁষতে পারবি তা সইতে পারবি তো প্রিয় পুরুষের ঘৃণার দৃষ্টি নিয়ে বাঁচতে? বোনের কথা শুনে শীতল ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। এ কথা তো সে স্বপ্নেও ভাবতে পারে না। তাই ভেজা কণ্ঠেই বলে, শুদ্ধ ভাইকে ছাড়ার কথা ভাবতে গেলে দম আটকে মারা যাব। তাকে ছেড়ে অন্য কারো কাছে যাওয়ার কথা তো বহুদূর। তাহলে যা হচ্ছে হতে দে। সবার ভালো থাকার কথা ভাবতে গেলে নিজের ভালো থাকতে পারবি না, অথচ আমরা সবাই চাই তুই ভালো থাক। শীতল বোনের হাত আঁকড়ে ধরে মাথা নিচু করে কিছু ভাবলো, তারপর নিচু স্বরেই বলল, নীল চোখওয়ালা আমাকে একটা ভিডিও পাঠিয়েছে। এখানে শুদ্ধ ভাই ঐশ্বর্য আপুর বাবাকে। কথা গোপন করতে শেখ বোন, সব কথা আওড়াতে নেই। ভিডিও চ্যাট ডিলিট করেছিস? করেছি। আর কেউ জানে? না। তুইও কিছু জানিস না, মনে থাকবে? থাকবে। কিন্তু এটুকু বলতে স্বর্ণ শীতলের মুখ চেপে ধরে আর চোখ টিপ দিয়ে কিছু বলতে বারণ করলো। তড়িৎ হাতটা সরিয়ে দরজার দিকে তাকায়। কারো পায়ের পদধ্বনি দরজার কাছেই থেমে যায়। নক পড়ে দরজায়। স্বর্ণ ওপাশের মানুষটাকে প্রবেশের অনুমতি দিলে ধীর পায়ে ঐশ্বর্য রুমে প্রবেশ করে। হাসি মুখে তাকিয়ে বলে, বিরক্ত করলাম? ঐশ্বর্যকে দেখে শীতল হাসে। এই মেয়েটার প্রতি চিরকৃতজ্ঞ সে, তবে ঘটনা করে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। তবে মানুষ হিসেবে ভীষণ পছন্দ করে। তাকে দরজায় দেখে শীতল উঠে ঐশ্বর্যের হাত টেনে বিছানায় বসিয়ে দেয়, নিজেও পাশে বসে বলে, কি যে বলো না ভাবি, আমার রুমে আসতে অনুমতি নিতে হবে নাকি? হবে তো। হবে না, বাইরের কেউ হলে কথা ছিল। তুমি আমার পরিবারের একজন, আমার সুইট কিউট 2 নাম্বার ভাবি। তা বড় ভাবি, আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। শেষের কথাটা স্বর্ণকে বলে হেসে ফেলে শীতল। স্বর্ণ হাতে চিরুনি নিয়ে শীতলের চুলে বেনুনি খুলে আশ্রে দিতে থাকে। দুবনের মিল দেখে ঐশ্বর্য হাসে। শীতলের চোখ মুখ দেখে বুঝলো কোনো কারণে কেঁদেছে। তবে কেন কেঁদেছে প্রশ্ন করাটা ঠিক হবে না, তাই কিছু বলে না। তবে স্বর্ণ বুঝলো, তাই নিজেই বলল, বয়সে বড় হয়েছে, বুদ্ধিতে না। শুধু ভাই সঙ্গে নেয়নি, তাই কেঁদে কেটে একাকার অবস্থা। বুঝতে হবে তো এখন বাড়ির ছেলেরা কত ব্যস্ত, কত কাজ তাদের।
বোনের কথায় সায় দিতে শীতল মুখ ভেঙচি দেয়, ঠোঁট ফুলিয়ে বলে, বালের কাজ, সঙ্গে নিলে কি আর এমন হতো? ঐশ্বর্য মুখ টিপে হেসে শীতলের ফুলো ফুলা গাল দুটো এবার টেনে দিয়ে বলে, আপনাকে নিয়ে যায়নি বলে আপনার মহারাজা গিয়েও ফিরে এসেছে। আমাকে বলল আপনাকে ডেকে দিতে। দ্রুত যান, বাইকে বসে আছে। ফিরে এসেছে? হুম। কখন? 5 মিনিট হবে। যাও তাড়াতাড়ি, নয়তো রেগে যাবে। কথাটা শুনে শীতল গরু খোঁজা করে ফোনটা খুঁজতে লাগে। বালিশের নিচে ফোনটা বন্ধ হয়ে পড়ে আছে। এই রে, ফোন দিয়েছিল বোধহয়। কখন থেকে বসে অপেক্ষা করছে কে জানে। শীতল কিছু বলার আগেই বাইকের হর্ন শুনতে পায়। একের পর এক হর্ন বাজতেই আছে। তা দেখে পরনের ড্রেস বদলাতে ওয়াশরুমে যায়। তারপর মুখ মুছে কিছু দেওয়ার আগে আবার হর্ন বাজে। কোনো মতে চুলে খোপা করে হিজাব জড়িয়ে ওড়না দিয়ে নিচে দৌড়ে গায়। এতক্ষণ স্বর্ণ আর ঐশ্বর্য বসে বসে তার তাড়াহুড়া দেখে হাসছিল। পৃথিবীর যে প্রান্তেই থাকুক, শুধু যদি ডাকে আর শীতল যদি সেই ডাক শুনতে পায়, তাকে আটকে রাখা সম্ভব নয়। যতই মারুক বকুক অভিমান করুক, শুদ্ধ ডাকলে শীতল যাবেই যাবে। এটা আজকের ঘটনা নয়, আগে থেকেই এমন। এদিকে বাইকের হর্ন শুনে সীতারা বের হন। কিছু ফেলে গেছে নাকি জানতে চাইলে শুদ্ধ বলে, পাফার ফিশকে আসতে বলো, দেরি হচ্ছে। পাড়ার ফিসকে? ছেলের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে কিছু একটা বুঝে সীতারা হেসে ফেলেন। এই বাড়িতে এসব নামের অধিকারিণী তো একটাই, তাই তিনি যেতে যেতেই বলেন, তোরা পারিসও বটে। তারপর উনি চেঁচিয়ে শীতলকে ডাকতে লাগলেন। শীতল রেডি হয়ে গুটি গুটি পায়ে বের হয়ে শুদ্ধের কাছে যায়, তবে মুখটা গোমড়া করে আছে। শুধু তাকে দেখে বিরক্তি সুরে বলে, একটু তাড়াতাড়ি আসা হয়ে গেল না? আমি ভাবলাম নিমন্ত্রণ পত্র না পাঠালে আচ্ছা নামবেন না। শীতল জবাব দিল না, বাইকের পেছনে উঠে বসলো। তবে শুদ্ধকে ধরল না। মাঝখানে কিছু জায়গা রেখে বসেছে যেন গায়ে না ঠেকে। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে একবার তাকিয়ে বলল, ধর, বস, ধরে বস। বিয়ের আগে বউ মারতে চাচ্ছি না, যা বলছি শোন। কালার ঘরের কালা কানে শোনিস না? ধাপ এক কানের উপর লাগাবো নাকি? তবুও শীতল জবাব দিল না, ধরলও না। কাহিনী বুঝে শুদ্ধ কথা না বাড়িয়ে চোখে ব্ল্যাক সানগ্লাস পরে বাইকে স্টার্ট দেয়। পরনে সাদা শার্ট ও কালো প্যান্ট। গা থেকে ভুর ভুর করে বের হচ্ছে চিনোচেরা পারফিউমের ঘ্রাণ। এই ঘ্রাণটা শীতলের খুব পছন্দের। অন্য কিছু হলে চেটে চেটে খেয়ে ফেলতো এতদিনে। পরীক্ষা স্বরূপ একদিন টেস্ট করে বুঝেছে পারফিউম তিতা স্বাদের হয়। শুধু বাইক ততক্ষণে মূল ফটক পেরিয়ে বেরিয়ে গেছে। কাজ ফেলে কেউ বউ নিয়ে বের হয়, কিন্তু কথা শুনলে তো সঙ্গে নেয়নি বলেই তো মুখ কুলু পেটে বসে আছে। মুখে কুলু পেটে বসে আছে। রাগ দেখাতে ধরেও বসেনি। এত রাগ দেখার সময় নেই। বাইকে যখন বসেছে তখন তাকে ধরতেই হবে। কথাটা ভেবে শুদ্ধ ইচ্ছে করে ব্রেক কষে। শীতল হুমড়ি খেয়ে পড়ে শুদ্ধের পিঠের উপর। পিঠের সাথে নাকে বাড়ি খেয়ে কিছু বলার আগে শুদ্ধ খেকিয়ে বলে, মাঝ রাস্তা হোম রেখে সিরিয়াস করা হচ্ছে? তা বলি, হারে যায় বাসায় কি আপনার বাপ ভাই নাই? ছি ছি, এই ঘোর করে চোখ না তেমন কেউ করে? শীতল হাবলাকান্তের মতো নাক ধরে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। পাগল টাগল হয়ে গেল না কেলো? সে তো কিছুই করেনি, নিজে ফাঁকা রাস্তায় ব্রেক কষলো। আচমকা ব্রেক কষলে হুমড়ি খেয়ে তো পড়বেই। তার চালাকি বুঝে শীতল অন্যদিকে তাকায়। রাগে ফুঁসতে লাগে। তবুও কথা বলল না দেখে শুদ্ধ মিটিমিটি হাসলেও আর ঘাটল না। তবে একটা দোকানের সামনে গিয়ে 3টে কোন আইসক্রিম কিনে হাতে ধরিয়ে বলল, চুপ আছেন, চুপই থাকবেন। যদি কথা রাখেন ফেরার পথে আরো 3টা কিনে দিব। শুদ্ধ বলল ঠিকই, কিন্তু হলো এর উল্টোটা। আইসক্রিম পেয়ে শীতলের অভিমান চট করে গলে পানি। সে আইসক্রিম খেতে খেতে শুরু করলো রাজ্যের গল্প। শুদ্ধ মনে মনে হাসে। যাক, এবার মনে হচ্ছে সঙ্গে তার ব্যাঙাচি আছে। এরপর তারা ফল কিনলো, মিষ্টি কিনলো। মোক্ষম সুযোগ বুঝে শীতল অনেকগুলো চকলেটও নিল। বাড়ির গাড়ি নিয়ে সাফওয়ান, সায়ন আর রুবাব অন্য কাজে বেরিয়েছে। কাজ শেষে কিছুক্ষণের মধ্যেই রওনা হবে বিদায় তারা একটু অপেক্ষা করলো। গাড়িটা এলে সেগুলো চট করে গাড়িতে তুলে দিয়ে তারা ছুটলো অজানার উদ্দেশ্যে। বিকেলে রোদ মরে গেছে। মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। চলন্ত বাইকে বসে শীতল শুদ্ধের পিঠে কপাল ঠেকিয়ে বসে আছে। মনে অনাবিল খুশির রেশ। কেন যেন চেঁচিয়ে নিজের খুশিটুকু সারা পৃথিবীকে জানাতে ইচ্ছে করছে। এই খুশির রেশ ধরে ভালো লাগছে বেসামাল বাতাস। শুদ্ধের বাইকে বসলে পূর্বে যা করতো এখনো একটু একটু
সেই মন কেমন করা গন্ধ নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে। ঠোঁটে মিটিমিটি হাসি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে। মাগরিবের আজানও হলো কিছুক্ষণের মধ্যে। দিন পেরিয়ে রাত নামছে। নিগুড় আধার গ্রাস করতে যাচ্ছে দিনের শেষ আলোটুকু। সীতারা ফোন করে জানালেন নতুন বউ নিয়ে এভাবে ঘুরতে নেই, তারা যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে। মায়ের কথা শুনে শুদ্ধ ফেরার কথা জানিয়ে কলটা কাটলো। শীতলকে বলল, মন ভরেছে? আরো ঘুরবো। আরেকদিন। না, আপনি সহজে বের হতে চান না। কথা বলতে বলতে নিজের নির্জন এক স্থানে বাইক থামায় শুদ্ধ। জায়গাটা সুন্দর, তবে নিরিবিলি। শীতল নেমে দাঁড়ায়, শুধু বাইক স্ট্যান্ড করলো। তারপর আচমকা শীতলের বুকে জড়িয়ে নেয় শীতলকে। বিস্মিত শীতল কিছু বলার আগেই শুদ্ধ বলে, স্ট্যাচু, নড়লেই মার। শীতলের পেট ফেটে হাসি পেল, অনড় হয়ে দাঁড়িয়ে রইল। এই বিশুদ্ধ পুরুষটা খুব চালাক। সে জানে বাড়ি ফিরলে শীতলকে আজ আর পাবে না, এজন্য এক্ষুনি এই ব্যবস্থা। তবে শুদ্ধের অজানাই রয়ে গেল ম্যাগাজি এখন চালাক হয়ে গেছে, বুঝে গেছে কিছুটা। তাই সেও আঁকড়ে ধরেছে প্রিয় পুরুষটাকে। নিঃশ্বাসের সঙ্গে টেনে নিচ্ছে প্রিয় সুঘ্রাণ। বুকে মাথা রেখে ডাকাতি করে লুফে নিচ্ছে মনের শান্তি। অথচ তার বুকে চলমান টালমাটাল অনুভূতি। কি আশ্চর্য! তারা বৈধ সম্পর্কে আবদ্ধ, তবু একটু দূরে থাকার বিরহ সইতে নারাজ তারা। অথচ মুখে কেউই বলবে না। এক একজন আরেকজনের জন্য কতটা কাতর, কতটা ব্যাকুল, কতটা উন্মাদ। তখন শুদ্ধ শীতলের কানে কানে ফিসফিস করে বলে, রাতে রুমের দরজা খোলা থাকবে, ডাকতে যেন না হয়। মেজো আগেই বলে দিয়েছে আমাদের নাকি তালাবদ্ধ করে রাখবে। কেন? আমরা হলাম সুস্বাদু মিষ্টি, আর বাড়িতে নাকি পিঁপড়ের সংখ্যা বেশি, খোলা জায়গায় রাখলে নাকি পিঁপড়ে খেয়ে ফেলতে পারে। কথাটা বলে শীতল ফিক করে হেসে ফেলে। শুদ্ধের ঠোঁটের কোণেও মৃদু হাসি। সে অজানা ধরে সে শীতলের মুখটা ধরে কিছুক্ষণ দেখে, তারপর বলে, তাহলে আমার ভাগের মিষ্টির স্বাদ কেমন একটু টেস্ট করে দেখি। কথাটা শুনে শীতল তার বুকে ধাক্কা মেরে সরিয়ে দুপা পিছিয়ে যায়। মিনমিন সুরে বলে, দিন দিন বড্ড বেশি অসভ্য হয়ে যাচ্ছেন, আগে তো এমন ছিলেন না। আগে তো মধুকর অভিজ্ঞতা ছিল না, টেস্ট কেমন জানতাম না, এখন জানি, তাই সুযোগ খুঁজি। লাগাম ছাড়া জবাব পেয়ে শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায়। সামনেই একটা নদী, বাতাস বইছে, আকাশে জলজল করছে সন্ধে তারা। শীতল দুপা এগিয়ে নদীর ধারে দাঁড়ায়। মন দিয়ে তারা দেখতে দেখতে অনুভব করলো কেউ তাকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরেছে। পরক্ষণেই শক্ত করে গাল চেপে ধরে পরপর বেশ কয়েকটা চুমো খেলো। ফোনের রিংটোন বেজে উঠলে শুদ্ধ কানে ফোন চেপে বাইকের দিকে যেতে যেতে বলে, হ্যাঁ ছোট মা, বলো। তোর মেয়ে যেতে চাচ্ছে না, বলে কিনা তার নাকি বাড়ি ফিরতে ভালো লাগছে না। হ্যাঁ বোঝাচ্ছি, শুনলে তো, এখন নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। মায়ের কল বুঝে শীতল দৌড়ে এসে বাইকের পেছনে বসে। দুপুরে বের হওয়ার সময় সিমিন বারবার করে বারণ করছিলেও দেরি না করতে। বাড়িতে অনেক মেহমান, মন্দ কথা বলবে এভাবে ঘুরে বেড়ালে। সে দ্রুত ফেরার কথা দিয়েছিল, কিন্তু ঘুরতে ঘুরতে ভুলে বসেছে। অতঃপর বাড়ি ফিরতে ফিরতে অনেক কিছুই খেলো, ফুল কিনে দিল। সুদের এই গুণটা বেশ যে ঘুরতে বের হলে বলার আগে পছন্দের খাবার কিনে দেয়। আজও হলো তাই। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছে 8টা। 4 বউয়ের হাতে মেহেদি পরানোর জন্য 4 জন মেহেদি আর্টিস্ট এসেছে। 4 জনকে বাসন্তী রঙের নতুন সুতি শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। গানও বাজছে ধুমধারাক্কা। একটু পরেই সায়ন, শুদ্ধ, রুবাব আর অর্ককে উপস্থিত হওয়ার কথা জানায় সিরাত। বিয়ের আগে হঠাৎ তলব পেয়ে অর্ককে আসতেই হলো। 1.5 ঘন্টা পর 4 জন উপস্থিত হলে সম্পর্কে ভাবি এমন কয়েকজন তাদের 4 জনের হাতে 4টে মেহেদির টিউব ধরিয়ে দেয়। বলে, নাও, যার যার ফুলের হাতে স্ট্যাম্প ছেপে দাও। সায়ন মেহেদি চাপতেই পিচিক করে একদলা মেহেদি বের হয়ে তার হাতে মেখে গেল। সে হতবাক হয়েই বলে, এই টিকটিকির গু দিয়ে নাম লিখবো কিভাবে? হয় কলম দাও, নয়তো আমার দাঁতই যথেষ্ট স্টাম্প ছাপার জন্য। ভাবিদের দল অট্টহাসিতে ফেটে পড়ে। একজন সায়নের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, বাসের রাতে দাঁত দিয়ে কাজে লাগিও, আপাতত মেহেদি দিয়ে লিখো দেবরজি। সায়ন যেহেতু বড় ভাই, সে আগেই লিখতে বসলো। হাতে মাখা মেহেদিটুকু আগে টিস্যু দিয়ে মুছলো। হাত কাঁপছে।
তার হাতের দিকে তাকিয়ে হঠাৎ সিরাত বলে বসে, খাতনার সময়ও এত কাঁপিসনি বাপ, আজ কাঁপছিস কেন? বউকে এত ভয় পেলে চলবে? তুই আমার বীর পুত্র, ফটাফট লিখে দে নাম। সিরাতের কথা শুনে সায়ন কলার উঁচিয়ে সবার দিকে তাকায়। সিমিন কিছু নিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছে, তা দেখে ফট করে বলে বসে, ছোট মা, জীবনে প্রথমবার বইয়ের হাতে নাম লিখতে চাচ্ছি, দোয়া করো। তা পুত্রবধূ পছন্দ হয়েছে তো? এদিকে এসো, পরিচয় করিয়ে দিই। কথাটা শুনে সিমিন থতমত খেয়ে দাঁড়িয়ে যায়। কি বলবে বুঝতে না পেরে ফট করে বলে বসেন, যাও বাবা, কাজ সেরে বীর সন্তানের মতো ফিরে এসো। কথাটা বলা মাত্রই সকলের উচ্চ শব্দে হেসে ওঠে। হাসতে হাসতে এক একজন মেঝেতে বসে পড়ে। সিমিন গতিবিধি না পেয়ে ছুটলেন রান্নাঘরের দিকে। এরপর কাপা হাতে স্বর্ণের হাতে সায়ন নিজের নাম লিখে দেয়। শুদ্ধ লিখতে গিয়ে থেমে গেল। চোখ তুলে তাকিয়ে একবার তাকিয়ে খসখস করে কিছু লিখে উঠে পড়ল। রুবাব বসলো, সেও লিখল। এরপর অর্ক এসে বসতে শখ দৃষ্টি নামিয়ে নেয়। শখ হাত বাড়িয়ে দিলে অর্ক কাপা হাতে ধরে শখের হাত। মজার ব্যাপার হচ্ছে দুজনেরই হাত কাঁপছে। হে নিয়ে এক দফা হাসাহাসি হলো, আর ক্যামেরাম্যান প্রতিটা মুহূর্তেরই ছবি ক্যামেরাবন্দি করলো। অতঃপর ড্রয়িং রুমে গান বাজলো, হইচই খানাপিনা সহ মহিলাদের নানান আড্ডাবাজি চলতে থাকলো। হাতে মেহেদি পরা হলে সিরাত চারজনকে নিজের হাতে খাইয়ে সনের রুমে রেখে তালা আটকে দিল। এ নিয়েও হাসাহাসি হলো কিছুক্ষণ। বউয়ের হাতে নাম লিখে বাড়ির ছেলেরা চলে গিয়েছিল বাইরে। ফিরল রাত 12টার পর। খাবার টেবিলে মা চাচির কথার ইঙ্গিতে বুঝলো আজকে আর বউদের দেখা পাবে না। তখন এক একজনের মুখটা দেখার মতো হলো। বেচারা সায়ন স্বর্ণের রুমের দরজার সামনে ঘুরঘুর করলো। রুবাব জোরে কথা বলে শুনিয়ে শুনিয়ে রুম পার হলো, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না। আর এই দুঃখে তিন ভাই ছাদে গিয়ে বসলো। ছাদে বসে চৌধুরী নিবাস দেখতে বেশ লাগছে। তখনই ফোনে কল আসে শুদ্ধের। কামরান, হাসান, স্যান্ডি এসেছে ব্যাচেলার পার্টি করতে। সে নিচে গিয়ে তাদেরকে ছাদে আনলে ছাদের দরজা বন্ধ করে শুদ্ধ, হাসান, কামরান, সায়ন, রুবাব, স্যান্ডি বসার পর আজম বসে। অর্ক নেই। তা দেখে সায়ন তার কথা জিজ্ঞেস করলে কামরান বলে, সে আসবে না। বউয়ে ভাইয়ের সামনে দুষ্ট পানি খাওয়ার সাহস নেই তার। এমনিতেও খায় না, খেলে বমি করে। সায়ন হাসলো, তাকালো শুদ্ধের দিকে। বোঝার চেষ্টা করলো আসলেই সত্যি নাকি নতুন সম্পর্কের জন্য এমন করলো। শুধু জানালো অর্ক বিয়ার খায়, তবে মাঝে মাঝে। একদিন জোর করে এক প্যাক গিলেছিল, তারপর বমি টমি করে একাকার অবস্থা। অন্য কোনো নেশা নেই, তবে চুইংগাম চিবয় সবসময়। কথাটা শুনে তখন সায়ন বলে, কেউ আবার এক ঠাপ দিতে আমরা তাকে 4 ঠাপ দিয়ে আসে। কেউ একটা টোকা দিলে আমরা মুখ ফাটিয়ে শাঁসিয়ে দিয়ে যেন বাড়ি অবধি বিচার না আসে। আমরা সুযোগ পেলে এক গেপ না বোতল ধরে গলায় ঢালে। আমার দৃষ্টিতে আমাদের বোন জামাই বেশি ভদ্র হয়ে গিয়েছে। তার কথা শুনে সবাই একজোট হাসলো। তখনই হাসান জানায় অর্কের যে মা উনি অন্যরকম মহিলা, যেমন ভালো তেমনই রাগী। ওনার ভালোবাসা পেয়ে অর্ক নিজেকে ওরকম ভাবে গড়ে তুলেছে যেন তাকে নিয়ে তার বাবা মায়ের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়। এসব শুনে বেশ কিছুক্ষণ সবাই চুপ থাকলো। তখনই শুদ্ধ বলল, অর্কের আপন মা নেই। সৎ মায়ের কাছে মানুষ হলে মানুষের মতো মানুষ হয়েছে। আরও বরাবরই সম্পর্কে বিচ্ছেদ ভয় পায়। যার মধ্যে ভয় থাকে সে প্রতিটা সম্পর্কের যত্নে রাখতে জানে। আমার দৃঢ় বিশ্বাস আমার বোন ভালো থাকবে। আমার বোনকে কষ্ট দেওয়ার আগে 10 বার ভাববে, কারণ সে জানে আমার বোন কষ্ট পেলে আমিও কষ্ট পাবো। স্যান্ডি আসার সময় 4 বোতল ব্র্যান্ডের লাল পানি এনেছে। আজমও এনেছে। কামরান এনেছে বিয়ার। ছাদের দরজা বন্ধ করে যে যার মতো পছন্দসই জিনিস হাতে তুলে নেয়। শুদ্ধ একটা বিয়ারের বোতলে সিপ নিচ্ছিল। তখনই শারাফাত চৌধুরী তাকে কল করে, দেখা করতে বলেন। কোনো এক হিসাব মিলাতে পারছেন না, সেটার জন্য অগত্যা যেতেই হলো। ওদিকে শাহাদাত চৌধুরী এসেছে। ওনার সঙ্গে কথা বলে 10 মিনিট পর শুদ্ধ ফিরে আসে। খোলা বিয়ারের বোতলে চিপ নিয়ে গিয়ে ভীষণ খেলো। কাশতে কাশতে অবস্থা খারাপ তার। একটু পর বিয়ার ধীরে সুস্থে শেষ করলো। শেষ করে কয়েকবার মাথা ঝাঁকিয়ে দিয়ে সায়ন বলে, ভাই, কোনো সমস্যা? মাথা ব্যথা করছে। রুমে যা তাহলে। সমস্যা নেই, ঠিক আছে। কথাটা জোর দিয়ে বললেও শুদ্ধ একটু পর বুঝলো তার খুব শরীর খারাপ করছে। ধরধর করে ঘামছে। শার্টের 3টে বোতাম খুলে পিঠের দিকে ঠেলে দিয়ে চুপ করে বসে রইল। বাকিরা তখনও কি সব নিয়ে হাসাহাসি করছিল।
শুধু তখন কিছু উপলব্ধি করে কিছুটা খেকিয়ে উঠে বলে। আমার জ্ঞানে কে কি মিশিয়েছিস? তার ধমকানি শব্দে বাকিদের হাসি বন্ধ হয়ে গেল। হতবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আমরা আবার কি মেশাবো? কেন, কি হয়েছে? শরীর খারাপ করছে কেন হঠাৎ? কেমন শরীর খারাপ? বউকে কাছে পেতে ইচ্ছে করছে বুঝি? রুবাব বলল। শুধু উঠে দাঁড়ায়। সে নন অ্যালকোহলিক বিয়ার ছাড়া বাড়তি কিছুতে হাত লাগায়নি বিধায় নেশা হওয়ার তো প্রশ্নই আসে না। এরাই কি কিছু একটা মিশিয়েছে? তবে কথা না বাড়িয়ে রুমের দিকে হাঁটা ধরে। তাকে যেতে দেখে বাকিরা হু হু করে হেসে উঠল। তাদের হাসিতে প্রমাণ সর্ষের মধ্যেই ভূত। বাড়ির অনেকে এখনো জেগে আছে, তাই শুদ্ধ সোজা রুমে চলে যায়। ঠান্ডা পানিতে শাওয়ার নিয়ে এসে বিছানায় শুয়ে এলিয়ে দেয়। নেত্রজলা বন্ধ হয়ে আসে। কিছু একটা ভেবে পুনরায় চোখ খুলে হাসানকে ফোন করে বলে আজ এখানেই থেকে যেতে। রাত বাড়ছে, গিন্নেরা মেহমানদের ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। এসব সামলে নিজেরাও যার যার রুমে চলে গেছে। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজের সাথে চৌধুরী বাড়ি ধীরে ধীরে শান্ত হতেই সায়ন চুপি চুপি ছাদ থেকে নামে। পকেট থেকে চাবি বের করে স্বর্ণের রুমের তালা খুলে দরজা নক করে। সকার ঐশ্বর্য ঘুমিয়েছে। শীতল স্বর্ণের কাঁধে মাথা রেখে এতক্ষণ ব্যালকনিতেই বসে গল্প করছিল। দরজা নক হতেই স্বর্ণ বেরিয়ে এলে সায়ন বলে, শীতল ঘুমিয়েছে? ও না, ওর ঘুম পাচ্ছে না, তাই আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গল্প করছিলাম দু বোন। ও সকার ঐশ্বর্য 10 মিনিট হলো ওরা ঘুমিয়েছে। শুদ্ধর নাকি খুব শরীর খারাপ করছে। বাড়ি ভর্তি মেহমান, মা বাবা ডাকতে গেলে জানাজানি হলে আরেক ঝামেলা। শীতলকে শুদ্ধ রুমে পাঠিয়ে তুই আমার রুমে আইতো, জরুরি কথা আসে। কথাটা বলে সায়ন থমথমে মুখে চলে গেল। স্বর্ণ গিয়ে শীতলকে কথাটা জানাতে শীতল শাড়ি সামলে উঠে দাঁড়ায়। হাত ভর্তি মেহেদি শুকিয়ে গেছে। শীতল শুদ্ধের রুমে ঢুকলেও স্বর্ণ মিটিমিটি হেসে সায়নের রুমের দিকে যায়, তাকায়। তারপর রুমের দরজা ভালোভাবে আটকে শুয়ে পড়ে। সে বুঝে গেছে সায়নের চালাকি। এখন গেলে কি হতে পারে তাও জানে। এতদিন ধৈর্য ধরলো, হার তো মাত্র একটা রাত। এদিকে সায়ন খুশিতে ডগমগ। স্বর্ণকে ঝাপটে ধরার জন্য হাতের তালু নিষ্পিস করছে তার। কিন্তু যখন 10 মিনিট পেরিয়ে গেলেও স্বর্ণ এলো না, তখন রুমের বাইরে এলো। দরজা ঠেলে বুঝলো ভেতর থেকে এলো। সে রাগে গজগজ করতে করতে ছাদের দিকে আবার হাঁটা ধরে। যেতে যেতে স্বর্ণ এমন এমন মেসেজ করলে স্বর্ণ রাগা তো দূর, ঠোঁট কামড়ে ধরে কোনোমতে হাসি আটকায়। শুধু যাওয়ার পর হাসান স্যান্ডি কামড়ানো চলে গেল। অর্ককেও সময় দেওয়া দরকার। ছাদে রইল রুবাব, সায়ন আর আজম। অনেকটাই লাল পানি রয়ে গেছে এখনো। আজম ইচ্ছে মতো গলায় ঢাললো। সায়ন রুবাব যতটুকু খাক কন্ট্রোল থাকলেও আজমের নেশা চড়ে গেছে। রাত তখন 3টে। সায়ন টলতে টলতে বোতলগুলো জঙ্গলের দিকে ছুঁড়ে মারল। ফজর আজানের আগে আগে রুমে যেতে হবে, নয়তো কে কখন দেখে কাহিনী শুরু করে দিবে। সায়নের কথা শুনে রুবাব ধরে উঠে দাঁড়ালেও আজম একেবারেই উঠতে পারল না। সায়ন তাকে ধরে উঠালে আজম নেশার চোটে চোখ বন্ধ করেই হাত সামনে দিয়ে হাতড়ে হাতড়ে হাঁটছে। সিঁড়ির কাছে গিয়ে সে আর নামবে না। সে নাকি সিঁড়ির জায়গায় বাঁশ ঝাড় দেখছে। বাঁশ ঝাড়ে আবার বাঁশের থেকে কালো কালো গরিলার সংখ্যা বেশি। এখন কথা হচ্ছে বাঁশ ঝাড় এলো কোথা থেকে? আর এলো তো এলো, কিন্তু এসব গরিলার আমদানি হলো কোথা থেকে? সায়ন তাকে ঠেলে নামাতে গেলে আজম সায়নের দুপা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। বলে, ভাই, আমি বাস ছাড়ে যাইতাম না। গরিলাগুলান কেমন কইরা জানি তাকাইতেছে। আমি গরিলার চুমু নিতাম না ভাই, বাঁচান ভাই। সায়ন নিজেও কিছুটা টলছে। সে এবার নিজের কোমরের ট্রাউজার চেপে ধরে বিরক্তির সুরে বলে, হারামজাদা, ট্রাউজারটা সার, বইয়ের আগে আমি কাউকে দেখাবো না। কথাটা শুনে রুবাব গলা খাকারি দিয়ে বলে, তোমার কালো ছাপা দেখতে আমাদের বয়ে গেছে। যাও, সরে যাও, যেতে দাও। কথাখানা সায়নের মোটেও পছন্দ হলো না। সে থমথমে মুখেই বলল, আমারটা কালো আর তোরটা বুঝি মেকআপ করা? ভাই, তুমি খুব নেক্সট মার্কের কথা বলো। ওই তো উচিত কথা বলি যে। রুবাব মুখ কুঁচকে দাঁড়িয়ে রইল। কি জবাব দেবে বুঝতে পারল না। তবে আজম ভয়ে ভয়ে বলল, আজম্য, পাছার নয় তো তোদের বাপের বাঁশবাগানের বাঁশ তোর পিছনে দেব শালা। যত বলি গালি টালি দেবো না, গরিলা আমার আইলো মুখ কেমন? ছুটালে হয় না। রাইগেন না ভাই, নতুন বরের রাখতে নাই। তুই আমার প্যান্ট টানাটানি কইরা ল্যাংটা করার পরে ধান্দা করতেছে, আর
আবাল সাইজা চুপচাপ দাঁড়াইয়া থাকবো? সরশালা, নয়তো এক উষ্টা দিয়ে প্রতিবন্ধী বানাই দিমো। হাজম নেশায় টাল, পা ছাড়লেই সিঁড়িতে গড়িয়ে পড়ে মরবে নিশ্চিত, তাই সায়নের পা ছাড়লই না। অগত্যা সায়ন আজমের হাত তার রুবাবের পা ধরে দোলাতে দোলাতে সিঁড়ি দিয়ে নামাতে থাকে। নামতে নামতে হাঁপাতে হাঁপাতে বলে, শালা গদা, ভারী কত রে? শালা আজ থেকে তোর খাওয়া বন্ধ। কথাটা বলে সে রুবাবকে বলল, দোল দোল দোলনে ছাড়টা বলতো ভাই। ছড়াটা বলতে বলতে নামালে বোধহয় তাড়াতাড়ি নামতে পারবো। রুবাব এবার মাথা চুলকে হামতা হামতা করে বলে,